স্মরণে শ্রদ্ধায় বাংলার শিল্পায়নের মহানায়ক আলহাজ আনোয়ার হোসেনকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তিনজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই। প্রথমে বাম পাশে আছেন মিস্টার হোসেন খালেদ, এমডি এবং চেয়ারম্যান আনোয়ার গ্রুপ। আনোয়ার হোসেন সাহেবের ছেলে। আমাদের তারপরে আছেন মিস্টার সাবুর খান, চেয়ারম্যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এক্স প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স। আছেন একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মিস্টার মুজাফফর হোসেন পল্টু। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান স্যারের কাছে জানতে চাই, বাংলা শিল্পায়নের মহানায়ক আলহাজ আনোয়ার হোসেন, কেন তিনি শিল্পায়নের মহানায়ক? আপনি কি স্বল্প কথায় এই প্রশ্নের উত্তর দেবেন? জীবনে ব্যবসা শুরু করেছেন কিভাবে এবং কি কষ্ট করেছেন, কিভাবে তিনি পথ চলেছেন, দুর্গম পথ অতিক্রম করেছেন, বিভিন্ন সময়ে পুঁজি এবং বিভিন্ন কারণে উনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে যেহেতু পরিচয় ছিল, তিনি অকপটে সেটা বলতেন। আর তো তার চরিত্রের একটা বড় গুণ ছিল, উনি অত্যন্ত সত্যবাদী ছিল। পরিষ্কারভাবে বলতো কিভাবে স্ট্রাগল করেছে, কিভাবে কাপড় মাথায় নিয়েছে, কিভাবে কষ্ট করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, এগুলি বলতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং গর্ববোধ করতেন। এবং আমি বলবো যে এবং তিনি একজন সেলফ মেড ম্যান ছিলেন। উত্তরাধিকার সূত্রে উনি আসেন নাই, উনি এসেছেন স্ট্রাগল করে, দুর্গম পথ অতিক্রম করে, অনেক কণ্টাকীর্ণ বা বাধা অতিক্রম করে ব্যবসাতে টিকেছিলেন। উনি ব্যবসা করতে যে ব্যবসার সৃষ্টির যে আনন্দ, যে একদিন আমাকে বলতেছে, পল্টু ভাই আমি তো পরিশ্রম করি কি জন্য, আমার যা আছে তাতে তো চলে, কিন্তু আমি এক একটা প্রতিষ্ঠান করলে আমি খুব আনন্দ পাই, এতে লোকজন কর্মসংস্থান হয়, বেকারত্ব ঘুচে। আর তার আরেকটা বড় গুণ ছিল, তিনি কখনো ঋণ খেলাপি হয়নি। আমরা একটু আসতে চাই মিস্টার সাবুর খানের কাছে। তো এই যে ব্যবসায়ীদের সাথে, সংগঠনের সাথে ওনার সম্পৃক্ততা এবং বিশেষ করে ঢাকা চেম্বারের সাথে ওনার সম্পৃক্ততা, এবং সেই সম্পৃক্ততায় আপনারা আসলে কি শিখেছেন, কি বেনিফিটেড হয়েছেন এবং তার ধারাবাহিকতায় কতদূর এগিয়েছেন, তিনটি বিষয় যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথম হচ্ছে যে আনোয়ার ভাই সবচেয়ে বড় গুণটাই ছিল কিন্তু লিডারশিপ কোয়ালিটি। কারণ প্রথম হলো যে উনি কিন্তু লিডার সিলেক্ট করতে পারতেন, কারণ আমাদের সমাজে কিন্তু এটা একটা বড় অভাব। এখন আমরা কিন্তু লিডার সিলেক্ট করার জন্য কিন্তু একটা পেইনও নিতে হয়। কারণ আমি এটা যদি ওনার প্রেক্ষাপটে আমি উদাহরণটা দিই, তাহলে হবে কি, যেমন আমি 2002 সালে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত হলাম। স্বাভাবিকভাবেই তখন কিন্তু আমার একটা মিডিয়া প্রেজেন্স ছিল খুব বেশি, বিভিন্ন জায়গায় আমি হয়তো বিভিন্ন রকম কন্ট্রিবিউট করার সুযোগ পাওয়ার কারণে কিন্তু আমি লক্ষ্য করলাম যে এটা কিন্তু আনোয়ার ভাই চোখ এড়ায়নি। কারণ তখন কিন্তু আমি বয়স অনেক কম, 2002 সালের কথা বলছি আমি। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করেই কিন্তু ঢাকা চেম্বারের একটা মিটিং এ ওনার সাথে আমার কিন্তু প্রথম হাত মেলানো হলো, ইফ আই এম নট রং 2002 সালের প্রথম দিকে হবে। এবং সেখানে কিন্তু উনি একজন যখন ইন্ট্রোডিউস করে দিল যে সে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, ও আচ্ছা তুমি কি করো, কোথায় কি, মানে এই যে একটা মানে আন্তরিক একটা পরিবেশে উনি আমার সম্পর্কে জানতে চাওয়া। পরবর্তীতে উনি হয়তো আমাকে ইনভাইট করলো যে একদিন তুমি আমার অফিসে আসো, আমি তোমার সম্পর্কে আরেকটু জানতে চাই। এবং ওই থেকে কিন্তু আমার সাথে ওনার সাথে কিন্তু একটা, আমি মনে করি যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং এখানে আমি কিন্তু বলবো যে ওনার একটা বড় কোয়ালিটি হচ্ছে শুধু আমাকে না, আমার মতো এমন শয়ে শয়ে বা হাজার হাজার লোককে কিন্তু উনি সিলেক্ট করেছে, এবং তাদেরকে সিলেক্ট করে উনি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মেন্টরিং করেছে। যেমন 2003 সালে যখন আমি ঢাকা চেম্বারে ডাইরেক্টর হিসেবে নমিনেশন নেই, তখন কিন্তু ঢাকা চেম্বারে খুব একটা তুমুল প্রতিযোগিতা হলো, আরেকটা প্যানেল, সেখানে আমাদের ওপেন নির্বাচন করতে হলো। তো এই জায়গাও কিন্তু আমি লক্ষ্য করছি ওনার অনেকগুলো দর্শন কিন্তু উনি খুব, যেটা আমার মনে হয় মুজাফফর সাহেব যেটা বারবারই বললেন যে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলো। আমাকে উনি স্ট্রেট ফরওয়ার্ড বললো, ঢাকা চেম্বার ডাইরেক্টর হওয়ার পর আবার পলিটিক্স করবি না, আমাকে কিন্তু একটু উনি তুই করে বলতো। কারণ এটাও আমি বলবো যে এটাও আমি, আমার কাছে ওনার এই দিকটা খুব ভালো লাগে, কারণ উনি যাকে খুব পছন্দ করে তাকে তুই গোটা বলে। তো এই যে আমাকে হয়তো যখন উনি বললো, অনেকটা বলা যায় খুব শাসনের সুরেই, যে দেখো ঢাকা চেম্বারের ডাইরেক্টর হবে, 2 দিন পরে আবার রাজনীতি যাবে, ঢাকা চেম্বারকে কলুষিত করতে পারবে না। ঢাকা চেম্বার রাজনীতি নিয়ে কিন্তু, রাজনীতির সাথে সচেতন, কিন্তু রাজনীতি নিয়ে কিন্তু ফিল্ড রাজনীতি আমরা চাই না যে আমাদের কোনো ডাইরেক্টর এইভাবে যাক, তুমি আমার সাথে ওথ করতে হবে, পলিটিক্সে কখন জড়াবি না।
তো এইটা ছিল। এবং তো যখন আমি এক পর্যায়ে বললাম যে আপনি তো নিজে একসময় পলিটিক্স করছেন, তো আমাকে কেন নিরুৎসাহিত করছেন, তখন যাই হোক আমি যেহেতু সময় খুব অল্প, শুধু একটাই বললো যে আমারও একসময় শখ ছিল দেশে আমি কন্ট্রিবিউট করবো রাজনীতির মাধ্যমে, কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আমি যেভাবে চাচ্ছি বা আমরা ব্যবসায়ীরা যেভাবে চাই সেভাবে পরিচালিত হয় না। রাজনীতি তুমি যদি করতে যাও তাহলে তুমি ঢাকা চেম্বারকেও কিছু দিতে পারবো না, হয়তো তুমি ব্যবসায়িক ভাবে দেশকে কন্ট্রিবিউট করতে পারবো না। ওই গাইডটা কিন্তু আমি ঢাকা চেম্বারের নেক্সট প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত কিন্তু ছিল। এবং এই জায়গাতে সবসময় মানে আমি যেটা বলবো যে ব্যক্তি আনোয়ার সাহেব কিন্তু শুধুমাত্র মানে পার্সোনালি আমি বলবো শুধু লিডারশিপ না, উনি অনেক ব্যাপারে। কারণ আমি যদি আমার আরেকটা উদাহরণ আমি অনেক জায়গায় দেই, যে আমি একটা সময় কিন্তু 2012 সাল বা 11 লাস্টের দিকে আমি এটা হঠাৎ করে ফিনান্সিয়াল ক্রাইসিসে বললাম। তো এখন ফিনান্সিয়াল ক্রাইসিসের পরে কেন জানি হঠাৎ করে মনে রাখছে আমি কিন্তু আনোয়ার ভাইয়ের সাথে শেয়ার করতে পারি। আমি কিন্তু আনোয়ার ভাইকে ডাইরেক্ট ফোন করলাম, আনোয়ার ভাই আমি একটা সিরিয়াস প্রবলেমে পড়েছি, কারণ আমার এই মুহূর্তে 15 crore টাকা একটা ইমার্জেন্সি লাগবে আগামী 2 দিনের ভিতরে। তো স্বাভাবিকভাবে উনি একজন ব্যবসায়ী এবং উনি বিডি ফাইন্যান্সের ফাউন্ডার বা চেয়ারম্যান, তো উনি বললো যে তুই এভাবে বললি আর আমি তো টাকা দিয়ে দেবো, এটা কি হয় নাকি? তাইলে আমি আনোয়ার ভাইয়ের কাছে ফোন করলাম কেন? আমি তো আরেক জায়গায় ফোন করলে আমাকে যে প্রসিডিউর সেটাই মেনটেন করতে হবে, আমাকে 2 দিনের ভিতরে টাকাটা লাগবে। আমি আনোয়ার ভাইকে ফোন করছি এই কারণেই যে উনি সূত্রটা পরে মেনটেন করবে, টাকাটা আমাকে ম্যানেজ করে দিতে হবে। এটা তো ভালো কথা বলছিস। তো উনি বলে আচ্ছা ঠিক আছে লোক কালকে পাঠিয়ে দেয়। এবং আমি রিয়েলি সারপ্রাইজ যে 2 দিন বা 3 দিনের ভিতরে কিন্তু 15 crore টাকা উনি আমাকে দিলেন। তো এই জায়গাটাতে আমি বলবো যে এই যে আনোয়ার ভাইয়ের যে একটা কুইক ডিসিশন নেওয়ার একটা মানে কি বলে মানসিকতা বলবো বা কনফিডেন্স বলবো, মানুষ চেনা। কারণ আমি কিন্তু আমার লোকদের যখন বললাম যে টাকাটা পাবো, ওরা কিন্তু অবাক হলো যে স্যার আমাদের আমাকে পেপার দিও, কোনটা কোনটা দিবা, ওনার ম্যানবির সাথে কথা বলো, বিডি ফাইন্যান্সের প্রসিডিউর করো, বাট উনি আমাকে কমিটমেন্ট করেছে 2 দিন 3 দিনের ভিতরে টাকাটা দিবে। হি ডিড ইট। তো এখানে কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু আনোয়ার ভাইয়ের কিন্তু সফলতা, যে ইনি যে শিল্পায়নে মহানায়ক। কারণ আমি বলবো যে ওই সময় তো ওই টাকাটা না হয়তো আমার জন্য কিন্তু একটু প্রবলেম হতো। ঢাকা চেম্বার থেকে বাংলাদেশে একমাত্র একবার একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঢাকার কৃতি সন্তান পদক। সেই পদকটি পায় শিল্পায়নের মহানায়ক আলহাজ আনোয়ার হোসেন। এর আগে বা পরে এই পদক কাউকে দেওয়া হয়নি, এর ব্যাখ্যা কি? ঢাকা চেম্বারে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে কোনো সময় কিন্তু কোনো দলাদলি পাবেন না। তো সেখানে আনোয়ার ভাই কিন্তু একটা বড় রকমের একটা ভূমিকা ছিল আনোয়ার ভাই। এবং আনোয়ার ভাই সাথে আমাদের আরেকজন মুরব্বী এখনো আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে এবং আমরাও দোয়া করি আরো দীর্ঘায়ু হোক, সেটা হলো মাহবুব ভাই। এই দুইজন কিন্তু একদম ঘনিষ্ঠ বন্ধু। এবং ওনাদের ভিতরে যখন আলোচনাগুলো হয় আমরা কিন্তু লক্ষ্য করি যে একটা টিম স্পিরিট কাকে বলে। অনেক ব্যাপারে কিন্তু ডিফার করার পরে কিন্তু দুইজন কিন্তু আবার একমত হয়। একমত হওয়ার পরে আমরা লক্ষ্য করি যে ঢাকা চেম্বারে যেটা হয় যে কাকে কোথায় কোন জায়গায় কে কন্ট্রিবিউট করছে, কাকে আনলে ঢাকা চেম্বার কন্ট্রিবিউট করবে এবং ঢাকাবাসী কন্ট্রিবিউট হবে, এবং ঢাকাবাসীর যে ঐতিহ্যগুলো এগুলো কিন্তু আনোয়ার ভাই কখনোই কিন্তু আলটিমেটলি বাদ দেয়নি। এবং আনোয়ার ভাইয়ের সবচেয়ে বড় যেটা কিংবদন্তি আমি বলবো, আনোয়ার ভাই কিন্তু কখনো ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হতে চায়নি, এবং যেটা আমাদের এখনকার সমাজে খুব বিরল। উনি প্রেসিডেন্ট হতে চাননি, কিন্তু উনি হতে পারে সেই পদ তিনি তৈরি করেন। সেই কথা বলছি যে আনোয়ার ভাই শত লোক মেকার ছিলেন, উনি প্রেসিডেন্টকে মেক করতো, এবং উনি ঢাকা চেম্বার ডাইরেক্টর কে হবে, কে কোথায় কি হচ্ছে, যেমন এই কাজগুলো উনি এত সুনিপুণ ভাবে করার কারণেই কিন্তু ওনাকে কিংবদন্তি লিডার হিসেবে কিন্তু আমি মনে করি ঢাকা চেম্বার খুব রাইটলি তাকে। আমি একটু আপনার কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি যে আসলে বাংলা শিল্পায়নের মহানায়ক আলহাজ আনোয়ার হোসেনকে নিয়ে আমাদের একটি ছোট্ট এভি আছে, দর্শক আপনাদেরকে এভিটা দেখাতে চাই। Which has carried a vast significance in emergent business visions till now. This caring personality had the mantra to innovate and set up businesses with a firm view to create employment for the people of Bangladesh. His entrepreneurial journey started in 1953 as a golden sun rose for the business community of Dhaka. In 70th decade, the groundbreaking idea Malasari paved his glorious business path and embraced many more business opportunities. With enormous business growth, he gradually became the parented figure of other business minds. Later on, he laid the foundation for many more industries under the nationally acclaimed and trusted household brand name of Anwar's. Anwar Group now envisions to see at least one of its products in every household by the year 2021. দর্শক আপনারা দেখলেন এই কালজয়ী মহানায়ককে নিয়ে একটি এভি। আমরা এখন আসব কালজয়ী মহানায়কের সুসন্তান, যোগ্য সন্তান মিস্টার হোসেইন খালেদ, যিনি এমডি এবং চেয়ারম্যান আনোয়ার গ্রুপ। আমরা জানি যে উনি সবসময় সকালবেলা উঠে আগে ইন্ডাস্ট্রি ভিজিট করতেন এবং তারপর
ঘরে ফিরে অফিসে যেতেন, প্রতিদিন ইন্ডাস্ট্রি ভিজিট করার একটি প্র্যাকটিস ছিল, এবং অফিসে যাবার আগে তিনি তার মাকে প্রতিদিন সালাম করে যেতেন। পারিবারিক বন্ধনের একটি ঐতিহ্য তার ঘরের ভেতরেই ছিল। আপনারা যারা তার সন্তান, তারা সেই ঐতিহ্য কতটুকু ধরে রেখেছেন? বাবা সম্বন্ধে যখনই কথা বলতে একটু ইমোশনাল হয়ে যাই, বিশেষ করে উনি চলে যাওয়ার পরে ওনার অ্যাবসেন্সটা যে এত বড় একটা স্পেস ক্রিয়েট করবে এটা কখনোই বুঝতে পারিনি। উনি যে এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, এত বড় একজন, শুধু আমাদের জন্য তো অফকোর্স not only a father but he was a father figure to so many. যেমন সাবুর ভাই বলে গেলেন, পল্টু আঙ্কেল বলে গেলেন, ওনারা যেভাবে করে ওনাকে পেয়েছে, আমরা কিন্তু সেটার সাথে আবার বাবার আদরটাও পেয়েছি, বাবার শিক্ষাটাও পেয়েছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের 7 ভাই বোনকে একসাথে রেখেছে। বড় ভাই মানওয়ার হোসেন, ও এখন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। মেজো ভাই মেহমুদ, ও পুরো টেক্সটাইল ডিভিশনের ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপের ভাইস চেয়ারম্যান, এবং আমি আছি, আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। বাবার কিছু ট্রেটস, যেরকম আপনি বললেন যে মার পা ধরে সালাম করে প্রতিদিন কাজে যাওয়া, আমরা এখন পর্যন্ত আমরা 3 ভাই চেষ্টা করি মাকে আলিঙ্গন করে তার দোয়া নিয়ে প্রতিদিন কাজে যাওয়া। আব্বাও ঠিক এইভাবেই হয়তোবা সারা জীবন ওনার ভাই বোনদেরকে যেভাবে আগলিয়ে রেখেছিলেন, এবং উনি কিন্তু পল্টু আঙ্কেলও যেটা বললেন, সাবুর ভাইও যেটা বললেন, যে মানুষকে খুব কাছে ধরে নিতে পারতেন, খুব আপন করে নিতে পারতেন। এই যে আপনার ওয়াইফ মালা শাড়ি পরে আপনার আত্মের অনুষ্ঠানে ছিল, সেই দিনের অনুভূতি আপনার বাবাকে আবেগ আপ্লুত করেছিল, এই ঘটনাটা মনে করে আপনি কিছু বলবেন? ইট ওয়াজ আ সারপ্রাইজ, আসলে কারোই জানা ছিল না। আব্বা মালা শাড়ি বন্ধ করে দিয়েছিল 90 দশকের দিকে। সো অবভিয়াসলি আমি তারও হয়তো 10-15 বছর পরে আমার বিয়ে হয়, এবং কোনো জায়গাতে যে স্টক ছিল আমাদের জানাও ছিল না। তো কোনো মতে আমার বোন কারখানার থেকে আপনার কোনো মতে একটা শাড়ির ব্যবস্থা করতে পেরেছিল। তো একটা শাড়িতে উনি খুব সুন্দর করে একটা ডালাতে শাড়ি, ঠিক যেভাবে করে বাংলার মেয়েদেরকে আপনার আলতা, স্পঞ্জের স্যান্ডেল, কাচের চুড়ি, ঠিক সেভাবে করে একটা ডালা সাজিয়ে দিয়েছিল। আমি জানতাম না যে আনিকার অলরেডি প্ল্যান করে রেখেছিল যে ওই শাড়িটাই ও পরবে। আমার এখনো মনে আছে যে আব্বা ওকে দেখেছে কি খুশি হয়েছিল। ওনার চোখে থেকে অশ্রু থামেনি। এটা একটা সফলতা, একজন মানুষের জীবনের এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। যেই ইনোভেটিভ আইডিয়া নিয়ে উনি শাড়িটা বাজারে এনেছিলেন, এবং যখন সেই শাড়িটা বাজারে নেই, তখন তার ছেলের বউ এই শাড়িটা পরে আত্মীয় অনুষ্ঠানে এসেছে। রিয়েলি এই ঘটনাটা আজকে এখানে আমাদের একটি নতুন তথ্য এবং নতুন একটি চিন্তার উদ্রেক করে দিল। আমি জানি যে উনি শুরু করেছিলেন অনেক ছোট ছোট কাজ, কাপড়ের ব্যবসা, তারপর আরো অনেক ছোট ছোট জিনিস দিয়ে উনি কষ্ট করে করে আজকে নতুন নতুন কত আইডিয়ার জন্ম দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সেই জায়গায় তার সুযোগ্য সন্তানরা আপনারা আছেন। আপনাদের কাছ থেকে এরকম নতুন আরো আইডিয়া এর ধারাবাহিকতা আমরা ভবিষ্যতে পাবো কি? আমরা চেষ্টা করে যাচ্ছি যে উনি আমাদেরকে যতখানি রেখে দিয়ে গেছে তাকে অফকোর্স অনেক বড় করার, আধুনিক প্রযুক্তি ইমপ্লিমেন্ট করার। এর সাথে সাথে আমার আসলে বুকটা ভরেই যায় বলতে যে আমাদের 5th জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশনও যারা এখন জয়েন করে যাচ্ছে কোম্পানিতে, ওরা আপনার তথ্য প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করে কোম্পানিকে আরো আধুনিকায়ন করা যায় সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আমার বড় ভাইয়ের ছেলে, মানওয়ার ভাইয়ের ছেলে, ও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এখন আমাদের কোম্পানিগুলোতে ইমপ্লিমেন্ট করবে সেটার প্রসেসে চলে গেছে। তিনি খুব প্রচার বিমুখ একজন দানশীল মানুষ ছিলেন। আপনি যদি 40টি প্রতিষ্ঠান বলি, তার ভিতরে প্রায়
30টা প্রতিষ্ঠান আছে যেখানে উনি দান করে গেছেন বা উনি চালিয়ে গেছেন, যেগুলো শিক্ষার, খেলার, মানুষের সেবার, মসজিদের, ধর্মের অনেক উপকার মানুষের করে গেছেন, কিন্তু প্রচার ছাড়াই তিনি কাজগুলি করতে চেয়েছেন। এই যে এতগুলো প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন, পরবর্তীতে আপনারা কি এর ধারাবাহিকতা রাখছেন? এগুলোর সাথে আপনাদের অর্থনৈতিক সম্পর্ক, মানুষকে উপকার করার যে প্রক্রিয়া তিনি শুরু করে গিয়েছেন, তাকে অব্যাহত আছে না কোনো কারণে কোনোটা থেমে আছে? 40টিতে উনি হয়তো বা ডিরেক্টলি জড়িত ছিলেন কোনো না কোনো একটা পরিধিতে। এছাড়াও বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন আপনার গত 5-7 বছর আগের থেকে, তখন থেকে আমরা বের করা শুরু করলাম অথবা জানা শুরু করলাম যে উনি প্রায় 250টার উপরে মসজিদ, মাদ্রাসা, তারপর আপনার হয়তোবা ট্রেনিং ইনস্টিটিউট, আপনার ম্যাটারনিটি সেন্টার, তারপর আপনার এমনি অনেকগুলো ছোট ছোট আপনার হেলথ কেয়ার সেন্টার্স, এগুলোর সাথে উনি সব সময় আপনার জড়িত ছিলেন। এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা তখন উনি ঠিক যেভাবে কন্টিনিউ করে গেছে, আমরা 3 ভাই মিলে পরিবারের থেকে আমরা চেষ্টা করছি সেগুলো সবগুলোকেই ধরে। অসাধারণ। আমরা দর্শক ছোট্ট একটু অ্যাড করি আর কি, মানে এই জায়গাটাতে আনোয়ার ভাইয়ের একটা বড় এক্সেপশনালিটি হলো যে রাইট পয়েন্টে যেই জায়গাগুলো দান করার, যেমন আমি একটার সাথে যদি ঢাকা চেম্বারে একটার সাথে ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, যে মিরপুরে আমরা জানি যে কিডনি ফাউন্ডেশন, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, উনি কিন্তু ওখানে একটা ডায়ালিসিস মেশিন দেওয়ার জন্য ঢাকা চেম্বার ফাউন্ডেশনকে কিন্তু অনুরোধ করলো। তো এবং উনি স্বাভাবিকভাবে আমাকে ফোন করলে বললো যে ঢাকা চেম্বার থেকে একটা কিডনি ফাউন্ডেশন, আমি একটা ডায়ালিসিস দিচ্ছি, তুইও একটা দিবি। মানে এই যে, এবং উনি কিন্তু প্রচার নিয়ে কোনো মাথা, সবাইকে সম্পৃক্ত তো করা, সবাইকে সম্পৃক্ত করা, এই জায়গাটাই বললাম। এটা কিন্তু আমার এখন মনে হলো যে আমি যে একটা ডায়ালিসিস, আমার কিন্তু মনেও ছিল না, এখন হঠাৎ করে মনে হলো যে উনি অনেকে হলো আগে প্রচার আনো, টেলিভিশন আনো, এটা আনো, এগুলোর প্রতি ওনার কিন্তু আকৃষ্ট ছিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, স্যার আপনি জাস্ট যদি শেষটা আপনি কিছু বলতে চান, কারণ এরা পরে আমরা শিল্পায়নের মহানায়ক আলহাজ আনোয়ার হোসেন সাহেবের সাক্ষাৎকারের একটা সংক্ষিপ্ত অংশ দর্শককে দেখাবো, তার আগে আমি দর্শককে কিছু ইনফরমেশন দেব। আপনি শুধু ছোট্ট করে একটু ক্লোজিংটা বলেন। ব্যক্তিগতভাবে তাকে যেটুক দেখেছে, সে মানুষের প্রতি খুব সহনশীল ছিল। আর ছেলে মেয়েদের ব্যাপারে বলে যে, পুন্টু ভাই, আমি ছেলেদেরকে খুব শাসনের মধ্যে রাখতে চাই, আমি ওদেরকে 2 লাখ টাকা করে দেই, কিন্তু টাকা 30,000 ওদের হাতে দেয়, বাকি টাকা ছেলে মেয়েদের কাছে দেয়। তাইলে দেখেন তার যে পারিবারিক কন্ট্রোলটা শিল্পায়নে যেমন তেমন তিনি করেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে জানি দেখে এটা খালেদের সামনে বললাম। খালেদুল বিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দর্শককে শুধু বলতে চাই যে একজন শিল্পায়নের মহানায়ক হয়ে ওঠার গল্প, এই 3 জনের আলোচনাটা বিশ্লেষণ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে শিখতে পারবেন আসলে কিভাবে একজন মানুষ কিংবদন্তি হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মহানায়ক হয়ে ওঠে। আনোয়ার হোসেন সাহেব সময়ের সাথে চলা একজন মহানায়ক। শুনি তার মুখে তার ইন্টারভিউর কিছু অংশ এবং বিদায় নিলাম আজকের এই অনুষ্ঠান থেকে। আমি শাহরিয়ার নাজিম জয়। আমার একটাই আশা যে আমি আরো কিছু মিল ফ্যাক্টরি করতে চাই এবং এই দেশের লোককে আমি আরো কিছু কাজ দিতে চাই। অসত্যের কাছে নত নাহি কুরিসির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর।